আজ তোমাদের কাছে একাদশ শ্রেণীর ছুটি গল্পের কয়েকটি চরিত্র নিয়ে আলোচনা করব। প্রথমেই যে চরিত্রের কথা মনে আসে তিনি হলেন ফটিকের মা। ফটিকের মা চরিত্রটি এই গল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। ফটিকের জীবনে যে করুণ পরিণতি, তার পেছনে তার মায়ের একটা বড় ভূমিকা আছে। তার মা এই গল্পে খুব বেশি স্থান জুড়ে নেই, কিন্তু গল্পের পরিণতিতে তিনি বড় গুরুত্ব পেয়েছেন। তিনি দুই সন্তানের জননী, বিধবা। ফটিক এবং মাখন তার দুই ছেলে। ফটিক দুরন্ত, পড়াশোনায় অমনোযোগী। ভাই মাখনের প্রতি তার নানা রকম জুলুম অত্যাচার চলে, তাই মা ফটিককে নিয়ে একটু শঙ্কিত থাকেন। এটাই স্বাভাবিক। একজন মা হিসাবে ছোট্ট সন্তানকে নিরাপত্তা দেওয়া তার কর্তব্যের মধ্যে পড়ে। আবার ছোট ভাই মাখন পড়াশোনায় মনোযোগী, অনুগত। ফটিক বড় অমনোযোগী, তাই ফটিকের ভবিষ্যৎ নিয়ে একজন মা হিসাবেও তিনি দুশ্চিন্তা করেন। তাই দাদা বিশ্বম্ভর বাবু যখন তার বাড়িতে আসেন এবং ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে পড়াশোনা করানোর দায়িত্ব নেন, তখন কিছুটা স্বস্তি পান। তার কারণ ফটিককে তিনি সামলাতে পারছিলেন না। আবার মাখনকে ফটিক যে কোনো সময় মেরে ফেলতে পারে, জলে ফেলে দিতে পারে, মারধর করতে পারে, এই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। তাই বিশ্বম্ভর বাবুর কথায় তিনি রাজি হয়ে যান, ফটিকও রাজি হয়ে যায়। বয়ঃসন্ধিকালের ফটিক মায়ের কাছ থেকে সেভাবে কোনো স্নেহ ভালোবাসা পায়নি, সবসময় তিরস্কার গঞ্জনা পেয়েছে। ফটিকের মা বরাবরই ফটিকের ভাই মাখনের প্রতি পক্ষপাতিত্ব করেছেন। এই নিয়ে হয়তো ফটিকের মনে একটা কষ্ট ও যন্ত্রণার জায়গা ছিল। কিন্তু ফটিক যখন কলকাতায় চলে যাচ্ছে, তখন তার আগ্রহ দেখে মা একটু মনে মনে ক্ষুণ্ণ হয়েছিলেন। যতই হোক তিনি মা, ওপরে রুক্ষ হলেও ভেতরে অন্তরে রয়েছে স্নেহের ফল্গু ধারা। ফটিককেও তিনি ভালোবাসেন। আপাত রুক্ষ কঠোরতার আড়ালে তার মাতৃত্বটুকু জেগে আছে। তাই ফটিক যখন কলকাতায় যায় তখন তিনি কষ্ট পান। এরপর ফটিককে আমরা দেখি কলকাতার নাগরিক জীবনে খাপ খাওয়াতে পারেনি, মামির কাছ থেকে স্নেহ ভালোবাসা পায়নি। তার সংসারে একটা আপদ রূপে সেই মামির কাছ থেকে নির্দয় ব্যবহার পেয়েছে। মামাতো ভাইদের কাছ থেকেও পেয়েছে অপমান। তাই ফটিক নিজেকে মামার পরিবারে একটা আপদ বলেই মনে করেছে, নিজেকে একটা হীনমন্যতায় ভুগেছে, একটা অপরাধ বোধে ভুগেছে। ফটিক এক সময় অসুস্থ হয়ে পড়ে, মামা বাড়ি থেকে চলে আসার চেষ্টা করে। তারপর তাকে অসুস্থ অবস্থায় ঝড় জল বৃষ্টির আবহাওয়ায় মামা পুলিশ দিয়ে তাকে উদ্ধার করে আনেন। ফটিকের অবস্থা ক্রমশ খারাপ হয়ে যায়। তখন মামা তার বোন মানে ফটিকের মাকে তার বাড়িতে আনার আয়োজন করেন। মাও আসে। মা এসে দেখেন ফটিক বিছানায় পড়ে প্রলাপ বকছে, জাহাজের খালাসিদের মতো জল মাপছে। একটা অবচেতন মনের ক্রিয়ার মধ্যে পড়ে আছে ফটিক। তখন ফটিকের মা ভেঙে পড়েন। তার ছেলের যে এমন করুণ পরিণতি হবে এটা তিনি প্রত্যাশা করেননি। তার ভালোর জন্যই, তার মঙ্গলের জন্যই, তার ভবিষ্যৎ তৈরি করার জন্যই
তিনি ছেলেকে কলকাতায় পাঠিয়েছিলেন, কিন্তু সেই ছেলে যখন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আচ্ছন্ন হয়ে গেছে, তখন তিনি ভেঙে পড়েছেন, ঝড়ের বেগে ঘরে ঢুকেছেন, ফটিককে ধনামার বলে, প্রাণীর সম্পদ বলে সম্বোধন করেছেন। তিনি কঠিনে কোমলে গড়া মা, প্রথম দিকে নিষ্ঠুর অত্যাচারী তাকে মনে হলেও আসলে তার অন্তরে ফটিকের প্রতি অপত্য স্নেহ ছিল। তিনি শাসন করেছেন সত্য, কিন্তু তার অন্তরে ভালোবাসার একটা জায়গা ছিল। তিনি যখন কলকাতায় এলেন এবং ফটিককে বাড়ি নিয়ে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলেন, ফটিকের তিনি শুভ চেয়েছিলেন এবং এই মা যেন ফটিকের সঙ্গে প্রকৃতির একটি যোগসূত্র, এবং এই মায়ের সঙ্গে ফটিক বাড়ি ফিরে যেতে চেয়েছে। ফটিক কলকাতার নাগরিক জীবনে ক্লান্ত, বিধ্বস্ত, যন্ত্রণা কাতর হয়ে তার সেই বিধবা মা, প্রকৃতি লগ্না মা, তার প্রতি একটা আন্তরিক টান অনুভব করেছে। এই মা যেন তার সঙ্গে প্রকৃতির একটা যোগ তৈরি করে দিয়েছে। তাই সে বলেছে, এবার আমি বাড়ি যাচ্ছি মা, অর্থাৎ মায়ের কোলে সে ফিরে যেতে চায়, তার ছুটি হয়ে গেছে। এভাবেই ফটিকের মা এই গল্পে একটা গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেছেন। তার শোক পুত্রের জন্য, তার আত্যন্তিক ব্যাকুলতা, সন্তানের প্রতি স্নেহ, সবকিছুই শেষ পর্যন্ত আপাতরুক্ষতার আড়ালে প্রস্ফুটিত হয়েছে। হ্যাঁ, আপাতভাবে তিনি কঠোর, নিষ্ঠুরা, অত্যাচারী, তবু তিনি স্নেহময়ী, শুভাকাঙ্ক্ষী, কর্তব্যপরায়ণা মা, সন্তানের চিন্তায় উদ্বিগ্না মা। এভাবেই তিনি গল্পের মধ্যে শেষ পর্যন্ত মাতৃত্বে উজ্জ্বল হয়ে উঠেছেন। এই গেল ফটিকের মায়ের চরিত্র। এরপর আমরা ফটিকের মামিমার চরিত্রটা বিষয়ে কিছুটা আলোচনা করব। যে দেখতে পাবো বিশ্বম্বর বাবুর স্ত্রী অর্থাৎ ফটিকের মামিমা, তিনি নিষ্ঠুরা প্রকৃতির, হৃদয়হীনা এক নারী। ফটিককে তিনি তার পরিবারে একটা অবাঞ্ছিত আপদ রূপেই দেখেছেন। ফটিককে সবসময় খোঁটা দিয়েছেন তার অশিক্ষার জন্য, তার অপরিণতির জন্য। তিনি তাকে দুর্গ্রহ বলে মনে করেছেন, তার জন্য সংসারের খরচও বেড়ে গেছে, উদ্বিগ্ন হয়েছেন। এই জন্য নিজের সন্তানদেরকে সামলাতেই তিনি ব্যতিব্যস্ত। তার উপর এরকম একটি অসংস্কৃত গ্রাম্য গোয়ার ছেলেকে বাড়িতে এনে দেওয়ায় স্বামী বিশ্বম্ভর বাবুর উপরও তিনি ক্ষিপ্ত হয়েছেন। ফটিকের উপর প্রতি পদে পদে হৃদয়হীন আচরণ করেছেন। ফটিককে তিনি নানা কাজ দিলেও ফটিক যখন খুব তাড়াতাড়ি সেগুলো করে ফেলতো, তখন তাকে দমিয়ে দিতেন, উৎসাহ দিতেন না। একজন নারীর কাছে, একজন মায়ের কাছে যে স্নেহটুকু প্রত্যাশা করা যায়, যে ভালোবাসাটুকু আশা করা যায়, সেটুকু ফটিকের মামিমা কিন্তু ফটিককে দেননি। তাকে পদে পদে অপমান করেছেন, তাকে অবদমিত করেছেন। তার ফটিকের জীবনের যে মর্মান্তিক পরিণতি, অর্থাৎ মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, তার যে যন্ত্রণা, তার পেছনে মামির একটা বড় ভূমিকা আছে। তিনি এখানে ফটিকের জীবনের যন্ত্রণাদায়ক পরিণতির একটা প্রধান অনুঘটক। বয়ঃসন্ধিকালের ফটিক তার অপছন্দের, তাকে তিনি উপেক্ষা করেছেন বরাবর। ফটিক তার দ্বারা পীড়িত হয়েছে এবং শেষ পর্যন্ত ফটিকের মনে যে অপরাধবোধ, যে হীনমন্যতা, এইগুলো তৈরি করে দিয়েছেন এই নির্দয়া মামিমা। তিনি স্বার্থের বাইরে বেরোতে পারেননি,
মাতৃত্বকে উজ্জ্বল করে তুলতে পারেননি এবং সুকোমল হৃদয়ের পরিচয় তিনি কোথাও রাখেননি। এই হচ্ছে ফটিকের মামিমার চরিত্রের বিশেষ দিক। তাছাড়া আমরা বিশ্বম্ভর বাবু ফটিকের মামা চরিত্র সম্পর্কে একটু আলোচনা করব। আমরা দেখতে পাই যে বিশ্বম্ভর বাবু মাঝবয়সী এবং তিনি স্নেহশীল, আবার কর্তব্যপরায়ণ, আবার কখনো অবিবেচক, কখনো বাস্তব জ্ঞানহীন, কিন্তু আবার কখনো তিনি হৃদয়বান। এই দোষে গুণে মিশে রয়েছে বিশ্বম্ভর বাবুর চরিত্র। তিনি বোনের বাড়ি এসছেন বহুদিন পর, বোন বিধবা হয়েছে, তিনি পশ্চিমে চাকরি করার জন্য বোনের সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি। তিনি যখন বোনের বাড়িতে এলেন, দেখলেন বোনের দুরবস্থা, তার দুই সন্তান ফটিক এবং মাখন। ফটিক পড়াশোনায় অমনোযোগী দুরন্ত, মাখন পড়াশোনায় মনোযোগী শান্ত। তাই ফটিকের দায়িত্ব তিনি তুলে নিলেন। এই যে বোনের প্রতি তার স্নেহ ভালোবাসা, বোনকে সুরক্ষা দেওয়া, তার সন্তানের ভবিষ্যৎ তৈরি করে দেওয়া, একটা স্নেহ ভালোবাসা থেকেই এই কাজটি তিনি করলেন এবং ফটিককে দায়িত্ব নিয়ে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করলেন নিজের কাছে। এই ঘটনাটুকুর মধ্য দিয়ে তার স্নেহ পরায়ণতার, উদার মানবিকতার পরিচয় আমরা পাই। তাছাড়াও দেখতে পাই যে ফটিক যখন মামা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে এবং সে যখন বাড়ি থেকে পালিয়ে যায়, বিশ্বম্ভর বাবু অত্যন্ত যন্ত্রণা পেয়েছিলেন, উদ্বিগ্ন হয়েছিলেন, পুলিশে খবর দিয়েছিলেন। অসুস্থ অবস্থায় ফটিককে পুলিশ বাড়িতে নিয়ে এলে তাকে কোলে তুলে নিয়ে অন্তঃপুরে গেছেন এবং তাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করেছেন, ফটিকের মাকে বাড়িতে আনার ব্যবস্থা করেছেন। এই সব কিছুর মধ্য দিয়ে তার কর্তব্য পরায়ণতা, স্নেহশীলতা, দায়িত্বশীলতা, উদারতার দিকগুলিও গল্পে ফুটে উঠেছে। আবার তার মধ্যে কিছুটা অবিবেচনার জায়গাও আমরা দেখতে পাই যে ফটিক একটা গ্রামের ছেলে, গ্রামীণ পরিবেশ থেকে এসে শহরের নাগরিক পরিবেশে সে কতখানি মানিয়ে নিতে পারছে, খাপ খাওয়াতে পারছে, এই ব্যাপারটা তিনি খুব একটা লক্ষ্য করেননি। তিনি অনেকটাই যেন আবেগের বশে ফটিককে কলকাতায় এনেছিলেন, কিন্তু তার স্ত্রী মানে ফটিকের মামিমার নিষ্ঠুরতা, নির্মমতা, নির্দয়তা, অপমান, উপেক্ষা, অবহেলা এগুলো প্রতিরোধ করতে পারেননি, স্ত্রীকে সংযত করতে পারেননি। এর ফলে ফটিকের জীবনের যে করুণ পরিণতি হয়, সেখানে মামার নিষ্ক্রিয়তা, মামার উদাসীনতা অনেকটাই দায়ী থেকে গেছে। তিনি ইচ্ছে করলে ফটিকের জীবনটাকে মামির নির্দয়তার হাত থেকে অন্তত কিছুটা রক্ষা করতে পারতেন। আবার তার মধ্যে আমরা এই কিছুটা বাস্তব জ্ঞানহীনতার পরিচয়ও দেখি যে তিনি ফটিকের দায়িত্ব নিলেন। তিনি জানেন যে তার স্ত্রী কেমন মানুষ, তার 3টি সন্তান আছে, সেখানে আরেকজনকে তিনি যদি বাড়িতে নিয়ে আসেন তার স্ত্রী ক্ষিপ্ত হতে পারেন, তার পরিবার একটা সংকট উপস্থিত হতে পারে। সেই জায়গাটা তিনি কিন্তু বাস্তববাদীর মতো চিন্তা করেননি। তার এই অবাস্তব চিন্তা ভাবনার জন্য ফটিকের জীবনে এই দুর্দশাটাই নেমে এলো। প্রকৃতির সন্তান ফটিক যদি প্রকৃতির কোলেই থাকতো, তার জীবনটা একটা পূর্ণতা পেত, সে আনন্দে জীবন যাপন করতে পারত। কিন্তু এই ইট কাঠ পাথরের শহরে নিয়ে এসে ফটিককে একটা খাঁচার পাখি করে তুলে তিনি তার জীবনকে করুণ পরিণতির দিকে এগিয়ে দিলেন। তবুও শেষ পর্যন্ত বলতে হয় বিশ্বম্ভর বাবু চরিত্রটি দোষে গুণে ভরা চরিত্র হলেও তার মানবিকতার জায়গা, তার স্নেহশীলতার জায়গা, কর্তব্যপরায়ণতার জায়গা, তার হৃদয়াবেগের জায়গা, এগুলো গল্পের একটা সম্পদ এবং মানব চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক। তিনি মানবিক গুণ সম্পন্ন মানুষ এবং উদার মানুষ। যে আবেগটুকু থাকলে একজন মানুষ মানুষ হয়ে ওঠে, সেই জায়গাটা তার মধ্যে আছে এবং তিনি একটা আকর্ষণীয় চরিত্র এবং মানবিকতায় উজ্জ্বল চরিত্র। এই হচ্ছে ফটিকের মামা
বিশ্বম্ভর বাবুর চরিত্র। আমরা ফটিকের মায়ের চরিত্র আলোচনা করলাম, মামিমা এবং বিশ্বম্ভর বাবু। ফটিক চরিত্র নিয়ে আলোচনা করেছি। এবার ছুটি গল্পের প্রকৃতি বিষয়ে কিছুটা আলোচনা করা দরকার। রবীন্দ্রনাথের ছুটি গল্পে আমরা প্রকৃতির একটা বড় ভূমিকাকে দেখতে পাবো। রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতি প্রেমী। প্রকৃতির সঙ্গে তিনি আজীবন তার অন্তরের আত্মার একটা যোগ অনুভব করেছেন। তিনি সবসময় ভেবেছেন যে প্রকৃতি বিচ্ছিন্নতাই যেন মানুষের মৃত্যুর অন্যতম একটা কারণ। তাই বিশ্ব প্রকৃতির সঙ্গে তিনি মানব মনকে যুক্ত করেছিলেন। রবীন্দ্রনাথ তার শিশুকালে একটা বদ্ধ ঘরের মধ্যে থাকতেন। প্রকৃতির প্রতি অসম্ভব রকম টান অনুভব করতেন। তিনি স্কুলের যান্ত্রিক পড়াশোনায় অভ্যস্ত হতে পারেননি, কষ্ট পেয়েছেন। তাই শেষ পর্যন্ত তিনি শান্তিনিকেতনে আশ্রমিক বিদ্যালয় তৈরি করেন প্রকৃতির পরিবেশে, যেখানে একটি শিশু প্রকৃতির কোলে বড় হয়ে উঠতে পারে, শিক্ষা লাভ করতে পারে প্রকৃতিকে দেখে। এভাবেই কিন্তু আমরা ছুটি গল্পে দেখতে পাবো যে ফটিক প্রকৃতির কোলেই বড় হয়েছে। সে প্রকৃতির সন্তান, প্রকৃতি তার যেন মায়ের মতো। সেই গ্রামের নদী তীর, কাশবন, নৌকো, সবকিছুর মধ্যে, খেলাধুলার মধ্যে সে মুক্তি পেয়েছে। সে যেন বলতে পারে, আমার মুক্তি আলোয় আলোয়, ঘাসে ঘাসে, আমার মুক্তি এই আকাশে। ওয়ার্ডসওয়ার্থের লুসি, তার মতোই ফটিক প্রকৃতির সন্তান। আমরা কালিদাসের শকুন্তলার কথা যদি মনে করি, সেই শকুন্তলার সঙ্গে প্রকৃতির একটা অপরিসীম যোগ আছে। তিনিও প্রকৃতি কন্যা, প্রকৃতি সন্তান, ফটিকও তাই। আমরা যদি রবীন্দ্রনাথের অতিথি গল্পের তারাপদর কথা চিন্তা করি, সেখানেও দেখব সে যেন একটা জীবন্ত প্রকৃতি। এই প্রকৃতিকে বেঁধে রাখা যায় না, ধরে রাখা যায় না। প্রকৃতি সমহিমায় উজ্জ্বল। এখানে আমরা ফটিককে দেখব প্রকৃতি থেকে সে যখন বিচ্ছিন্ন হয়ে মামার সঙ্গে কলকাতায় এলো, ইট কাঠ পাথরের শহরে যন্ত্রণায় দগ্ধ হয়েছে। প্রকৃতি বিচ্ছিন্ন হয়ে সে হারিয়ে ফেলেছে জীবনের আনন্দ, উৎসাহ, বেঁচে থাকার উদ্দীপনা, সব নষ্ট হয়ে গেছে তার। তার বয়স সন্ধিকালের জীবনযাত্রা, দুঃখ কষ্টগুলো আরো বেড়েছে প্রকৃতি বিচ্ছিন্নতার জন্য। যে প্রকৃতি তাকে মুক্তি দিতে পারত, সরলতা দিতে পারত, আনন্দ দিতে পারত, সেখানে নগর জীবনের যান্ত্রিকতা, দ্বন্দ্ব, জটিলতা তাকে অপরাধ বোধে ভুগিয়েছে, তাকে যন্ত্রণা দগ্ধ করেছে, অনুতাপে ভুগিয়েছে, তাকে হীনমন্যতায় ভুগিয়েছে। প্রকৃতির কাছে থাকলে ফটিক প্রকৃতির মতো আনন্দময় জীবন যাপন করতে পারত। তাই শেষ পর্যন্ত ফটিক যখন অসুস্থ হয়ে গেল, সে ফিরতে চেয়েছিল গ্রামের বাড়িতে, প্রকৃতির কাছে। সে রবীন্দ্রনাথের বলাই গল্পের বলাইয়ের মতো যেন অনেকটা। বলাই যেমন গাছকে ভালোবাসে, প্রকৃতিকে ছাড়া নিজেকে ভাবতে পারে না, প্রকৃতির জন্য কষ্ট পায়, ফটিকের মধ্যে সেই একই ভাবনা, একই চিন্তাকে রবীন্দ্রনাথ দেখিয়েছেন। সেই গ্রামের বিস্তৃত মাঠ, সেই স্রোতস্বিনী, অকর্মণ্যভাবে ঘুরে বেড়ানো নদী তীর, সেই নৌকার গলুই, সেই কাশির বন, সেই ছেলেদের সঙ্গে খেলাধুলা, মায়ের স্নেহ অঞ্চল, প্রকৃতির শ্যামলিমা, মায়া মমতা, সব কিছুই সে চেয়েছে গ্রাম্য পরিবেশে, যেখানে প্রকৃতি মা হয়ে অপেক্ষা করছে। কিন্তু প্রকৃতি থেকে সে যখন বিচ্ছিন্ন হয়ে গেল, শহরে এলো, অসুস্থ হয়ে পড়ল, সে বাড়ি ফেরার জন্য, প্রকৃতির কোলে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠল। এভাবেই সে মৃত্যুর দিকে এগিয়ে গেল প্রকৃতি বিচ্ছিন্ন হয়ে। তাই মাকে শেষ পর্যন্ত সে বলেছে, এবার আমার ছুটি হয়েছে মা, আমি বাড়ি যাচ্ছি। এই বাড়ি প্রকৃতির কাছে যাওয়া।
এই ছুটি প্রকৃতির মুক্তির জগতে অনন্ত আনন্দের মধ্যে যাপন করা। তাই ফটিক ছুটি চেয়েছে নাগরিক জীবনের ক্লান্তি থেকে, অসহায়তা থেকে, নিরাপত্তাহীনতা থেকে, যন্ত্রণা থেকে সে যেতে চেয়েছে প্রকৃতির কাছে। তাই এই গল্পে প্রকৃতি একটা অন্যতম চরিত্র। আমাদের এই প্রসঙ্গে মনে পড়ে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের কপালকুণ্ডলার কথা। কপালকুণ্ডলা কাপালিকের কাছে বনের পরিবেশে বড় হয়েছিল, কোনো সামাজিক পরিবেশের সঙ্গে বা জীবনযাত্রার সঙ্গে তার যোগ ছিল না। বঙ্কিমচন্দ্র ভেবেছিলেন যে এরকম পরিবেশে একটি মেয়ে বড় হলে সে কি পরবর্তীকালে কোনো সমাজ জীবনে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। সেই মনস্তত্ত্বের পরীক্ষা নিরীক্ষা করেছিলেন বঙ্কিমচন্দ্র কপালকুণ্ডলা উপন্যাস লিখে। এবং আমরা শেষ পর্যন্ত দেখি প্রকৃতির মতো উদাসীন কপালকুণ্ডলা সমাজ জীবনে নিজেকে খাপ খাওয়াতে পারল না। স্বামী নবকুমারের পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল, আবার সে প্রকৃতির কোলে ফিরে গেল। গঙ্গা বক্ষে বিসর্জন দিয়ে সে হারিয়ে গেল বিশ্ব প্রকৃতির কোলে। আমরা ফটিক গল্পেও এই ছুটি গল্পেও দেখব যে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে ফটিকের যেন আত্মিক মৃত্যু হলো। তার সে আর গ্রামে ফিরেছিল কিনা আমাদের জানা নেই, তার সে বেঁচে ছিল কিনা সেটাও স্পষ্ট নয়। তবে গল্পের মধ্যে যে ইঙ্গিত আছে তাতে বোঝা যায় ফটিকের আত্মিক মৃত্যু ঘটে গেছে প্রকৃতি বিচ্ছিন্ন হয়ে। তাই প্রকৃতি এই গল্পের এক চালিকা শক্তি, অমোঘ শক্তি। সেই প্রকৃতি না থাকলে মানুষ, ফটিকের মতো ছেলেরা বাঁচতে পারে না যারা প্রকৃতির সন্তান। তার কারণ মায়ের কোলেই সন্তান সুস্থ, সুন্দর, স্বাভাবিক হয়ে ওঠে। তাই প্রকৃতি এখানে মায়ের ভূমিকা নিয়েছে, প্রকৃতি এখানে ফটিকের অন্তরঙ্গ সত্তার ভূমিকা নিয়েছে। যেখানে গেলে ফটিক আনন্দে জীবন যাপন করতে পারত, আনন্দে জীবন কাটাতে পারত। এই গল্প যেন অনেকটা কবিতার মতো, এর অনুভব উপলব্ধি যেন কবিতার মতো, এবং এই গল্পের যে পরিণতি তার মধ্যেও একটা আমরা দেখব অতৃপ্তির স্বাদ রয়েছে। গল্প পড়ে শেষে আমাদের আরো অনেক কিছু জানতে ইচ্ছে করে। ফটিকের এরপর কি হলো, সে সত্যিই কি মারা গেল, না সে ছুটি নিয়ে বাড়ি গেল, এই জানার তীব্র ব্যাকুলতা আমাদের মনে থেকে যায়। ফটিক যেন প্রকৃতির সন্তান, সে নিজেও যেন একটা জীবন্ত প্রকৃতি। এভাবেই রবীন্দ্রনাথ ছুটি গল্পে প্রকৃতির ভূমিকাটিকে বেশ উজ্জ্বল করে তুলেছেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীতে আরো কিছু লাইন ধরে, টেক্সট ধরে আমি আলোচনা করব। তোমাদেরকে শুভকামনা জানিয়ে আমার আজকের ক্লাস আমি এখানেই